স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি আফরিন আনোয়ার। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ময়মনসিংহ গীতিকা একটি সংকলন গ্রন্থ, যাতে তৎকালীন অবিভক্ত বঙ্গের পূর্ব ময়মনসিংহ অর্থাৎ বর্তমান নেত্রকোনা অঞ্চলে প্রচলিত 10টি বাংলা পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের 10টি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। তবে 1923 থেকে 32 সালে ডক্টর দীনেশ চন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং নিজস্ব সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। এই গীতিকাটি বিশ্বের 23টি ভাষায় মুদ্রিত হয়েছে। বাংলা ভাষার একটি রূপ যা রয়েছে শুধুমাত্র গ্রামের মধ্যে। শহুরে বাংলার থেকে তার বাহ্যিক রূপ খানিকটা আলাদা। ময়মনসিংহ গীতিকা বাংলার সেই আদি গ্রাম্য রূপকে পাঠকের কাছে তুলে ধরে। ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা মহুয়াপালা, মলয়াপালা, চন্দ্রাবতী, কমলাপালা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক বা লীলা, কাজল রেখা, দেওয়ানা মদিনা। চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে ময়মনসিংহ গীতিকা। নতুন প্রজন্ম কি জানে ময়মনসিংহ গীতিকা কি? এই সব কিছু নিয়ে আজকে আমাদের মানচিত্রের আলোচনার বিষয় অমূল্য ঐতিহ্য ময়মনসিংহ গীতিকা, জানে কি নতুন প্রজন্ম? আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ময়মনসিংহ থেকে লেখক ও গবেষক স্বপন ধর এবং নেত্রকোনা থেকে লোকশিল্পী আশিক বয়াতি। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আমরা কথা বলবো, ময়মনসিংহে যুক্ত হয়েছেন লেখক এবং গবেষক স্বপন ধর, আপনার সাথে একটু যদি আপনি আমাদেরকে শুরুতেই একটু যদি বুঝিয়ে বলেন যে ময়মনসিংহ গীতিকাটা আসলে কি এবং কিভাবে সেটা আসলে আমাদের সাথে যুক্ত হলো। ময়মনসিংহ গীতিকা হচ্ছে আমাদের লোকসাহিত্যের একটি বিশেষ দিক, যেখানে বেশিরভাগই হলো প্রণয় কাব্য। এই প্রণয় কাব্যগুলো এর আগে ছিল দৈব নির্ভর, দেবতা নির্ভর। সেই দেবতা নির্ভরতা কাটিয়ে লোক সমাজের যে প্রেম থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, মানব মানবীর প্রণয় থাকতে পারে, তারই এক অনন্য বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের ময়মনসিংহ গীতিকা। পূর্ববঙ্গ ময়মনসিংহ অনেকটা স্বাধীন অঞ্চল থাকায় সেখানকার মানুষ নির্বিঘ্নে এই সব পালাগুলো রচনা করেছিলেন, যেগুলো বিশ্ববিশ্রুত। তার মধ্যে মহুয়া একটি পালা, অসাধারণ। সেই পালায় নায়ক নায়িকাকে যখন এভাবে প্রস্তাব দিচ্ছে, জল বড় সুন্দরী কন্যা, জলে দিছ ঢেউ, জলে দিছ মন, কালকে যে কইছিলা কথা আসেনি স্মরণ। এরপরে বলতেছে জল বড় সুন্দরী কন্যা, মানে এইভাবে বলতে বলতে একটা পর্বে সে যে বলতেছে যে লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলাতে কলসি বান্ধা জলে ডুইবা মর। নায়িকার এই কথার জবাবে নায়ক বলতেছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। বিশ্ব ইতিহাসে আমরা যদি বিবেচনা করি, এই লোকসাহিত্য যেখানে স্বশিক্ষিত মানুষের রচনা, সেখানে যে এই অমর আখ্যান প্রেমের বা প্রণয়ের, এমনটি খুব বিরল ঘটনা যে নায়ক নায়িকার মধ্যে সমর্পিত হতে চায়, নায়িকাকেই বলে গহীন গাং হও, আমি সেখানে ডুবে মরি। এই ধরনের প্রণয় নিয়ে আমাদের যে প্রথম যে 10টি পালা নিয়ে 1923 সালে ডক্টর দীনেশ চন্দ্র সেন চন্দ্রকুমারদের সহায়তায় যে সম্পাদনীটি করেছিলেন, সেটি ছিল আমাদের লোকসমাজের একটি উন্নততর একটি দিক। আমরা সেই দিকটি নিয়ে অত্যন্ত গর্বভাবে এটিকে নিয়ে স্মরণ করি। আজও আমরা তা নিয়ে বিস্মিত হই। স্বপন ধর, আরেকটু যদি আমাদেরকে বলেন যে এই যে অসাধারণ এই আমাদের যে লোকশিল্প, সেই সাথে ময়মনসিংহ গীতিকা, এটার চর্চা আসলে বর্তমান সময়ে কতটুকু হচ্ছে? তরুণ প্রজন্ম কি আসলেও চর্চা করছে কিনা? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। তরুণ প্রজন্ম এটি করছে কিনা, তার জবাবে আমরা বলি যে যখন ময়মনসিংহ গীতিকাটি চন্দ্রকুমারদের সংগ্রহ করে, তখন অনেকটা এটা গাথা পালা কেচ্ছার মতো ছিল। সেটি আমাদের আধুনিক সমাজ গ্রহণ করেনি ভালোভাবে, এবং তো করে তো নাই, বরং ডক্টর দীনেশচন্দ্র সেনের
সম্বন্ধে বলেছিল পশ্চিমবাংলার মানে ইয়ারা বুদ্ধিজীবীরা যে এই বেটার মাথায় সুপারি রেখে হাতুড়ি দিয়ে পাঠানো হোক, যে আপনি দিন কতক এইসব চাষাভুষাদের কাব্য বন্ধ রাখেন, অন্য কিছু নিয়ে কাজ করেন। কিন্তু আমাদের নতুন প্রজন্ম কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছিল 60-এর দশকে। তারা এটাকে নৃত্যগীত নামে আধুনিক নৃত্যের তালে তালে এটিকে তৈরি করে নিয়েছিলেন, যেটি আমাদের ময়মনসিংহে 80-র দশকে বলে আমাদের আব্দুর রশিদ মিয়া, জনাব আব্দুর রাজ্জাক, আমাদের ইউনুস আহমেদ বাবলু, এদের একটা বিশাল গোষ্ঠী ছিল যারা এইগুলি নিয়ে সবসময় চর্চা করত। এইটি করে এরা আমাদের এই লোকসাহিত্যের এই বিশেষ উপাদানটি অসাধারণভাবে আধুনিক নৃত্যের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে উপস্থাপনা করে তারা ঢাকাসহ এমনকি দিল্লিতে গিয়েও তারা উপস্থাপনা করে যথেষ্ট বাহবা পেয়েছে। বর্তমানে কলকাতায় আপনি জানেন গৌতম হালদার এটাকে একটা রিফর্ম করেছে, নতুন আঙ্গিকে করেছে, নতুন আঙ্গিকে করে ফোকটাকে আধুনিকের সাথে অনেকটা মিলিয়ে নিয়ে যাতে আধুনিক শ্রোতা এটাকে গ্রহণ করে সেই ব্যবস্থা করেছেন। এবং সেই পালা, মহুয়ার পালা, সেটি আমি কলকাতায় দেখে এসেছি যে যদি এটি এখন তরুণ প্রজন্মের কাছে যায় এবং 1 মিনিটেরও তারা জন্য অবসর পায় না, চোখের পলকও ফেলে না। এই বিষয়গুলো নিয়ে আবারও ফিরবো আপনার কাছে, তবে এই মুহূর্তে একটু চলে যাব। আমাদের সাথে যুক্ত আছেন লোকশিল্পী আশিক বয়াতি। আশিক বয়াতি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আশিক বয়াতি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার দিকে চান? হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। যেহেতু আজকে ময়মনসিংহ গীতিকা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আসলে এটা আপনাদের চর্চার ভেতরে আসলে কতটুকু আছে, আপনারা নিয়মিত চর্চা করেন কিনা, সেই সাথে আসলে একটা চমৎকার ময়মনসিংহ গীতিকা আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো। বিশেষ করে আজকে যে ময়মনসিংহ গীতিকার নিয়ে যে কথাবার্তা, সেই ময়মনসিংহ গীতিকার যে 10টি উন্নত পালা আছে, মোহ, মল, দেন, মদিনা, মানে কমলা রানী, অনেক পালা গান আছে। সেই পালা গানে এখন হারিয়ে যাচ্ছে। এগুলা গান আমাদের ধরে রাখতে হবে, কারণ এগুলা গান এই চর্মে মানুষ যারা আছে তারা তো এগুলা স্মরণ রাখে না। আমাদের স্মরণ রাখতে হবে, কারণ আমরা লোকশিল্পী, পালাগান শিল্পী, পালাগান করি। হ্যাঁ, তো আমাদের বিশেষ করে আমরা এটাই বলবো, আমাদের পালা শোনাইতে হলে আপনাদেরকে এবং দেশের বাহিরের সবাইকে কিন্তু আমাদেরকে প্রোগ্রাম দিতে হবে। কারণ আমাদের ভিতরে কি আছে, সেই বৃহত্তম ময়মনসিংহের পালা, হ্যাঁ, সেই বৃহত্তম ময়মনসিংহ গীতিকার নিয়ে যে এই নয়াবাড়ি লইয়া গো বাদ্যা লাগাইলো বাইঙ্গন, হ্যাঁ, সে বৃহত্তম ময়মনসিংহ আঞ্চলিক কথাবার্তা, সেই কথা নিয়ে আমি বলবো। আর বিশেষ করে আমাদের সেই অনেক পালা, তার মধ্যে উন্নত পালা মহুয়া, মানে সেই উত্তরে গারো পাহাড়ে সেই বেদের কন্যা মহুয়া। আল্লাহর নাম লইলাম না রে, দিলে গমন করে, আল্লাহ বিনে নাই গো মাবুদ এ ভগবান সারে। আল্লাহর নাম লইলাম না রে, দিলে গমন করে, প্রথমে বন্দনা গো করি প্রভু নিরঞ্জন, প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গো করি নবী বিচরণ। আল্লাহর নাম লইলাম না রে, আল্লাহর নাম লইলাম না রে, কুবেতে বন্দনা গো করি কুবের বানু সর, কুবেতে বন্দনা করি কুবের বানু সর, একদিকে উদয় গো বানু চৌদিকে বসর। আল্লাহর নাম লইলাম না রে, আমরা আশিক বয়াতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম চমৎকার একটি লোকসঙ্গীত। মানচিত্রের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি অমূল্য ঐতিহ্য ময়মনসিংহ গীতিকা, জানে কি নতুন প্রজন্ম, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন লেখক ও গবেষক স্বপন ধর এবং লোকশিল্পী আশিক বয়াতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি স্বপন ধর, আপনার কাছে জানতে চাই,
তরুণ প্রজন্ম বা আমাদের আগামী প্রজন্ম এই লোকসাহিত্য নিয়ে জানার ক্ষেত্রে স্কুল বা কলেজে কলেজ পর্যায়ে আসলে এই লোকসাহিত্যের চর্চা কতটুকু হচ্ছে, সেই সাথে অন্তর্ভুক্তির বিষয়ে আপনি আসলে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, বলছি আমাদের ময়মনসিংহে একটি কথা আছে যে ইংরেজরা মানে ঠাট্টা করে বলেছিল মাই ম্যান সিং, মানে আমার মানুষ গান গায়। এবং জরাসন্ধের লেখক জরাসন্ধ, লৌহ কপাটের লেখক জরাসন্ধ বলেছিলেন যে বাংলাদেশে বরিশাল দিয়েছে দেশপ্রেম, বিক্রমপুর দিয়েছে মনীষা, আর ময়মনসিংহ দিয়েছে গীতিকা। সেই গীতিকার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে প্রণয় বা প্রেম। কঞ্চি কাটিস গাঙে দিলাম বানা, বয়সকালে পীড়িত করবাম কে করিয়াছে মানা, সাদের প্রেম পীড়িতিরে ঘুষঘুষাইয়া জ্বালাইয়া মারে, এক পীড়িত করিয়াছিল ডাকগার সঙ্গে পাত, ফুড্ডা হইয়া যাবে তাও না সারে সাত। এমনকি এই ধরনের অমর এই কথাগুলো আমরা দেখি, এর মধ্যে বিরহ আছে, বিচ্ছেদ আছে, ভালোবাসা আছে। তেমনি একটি কাহিনী আমাদের দেওয়ানা মদিনার এই প্রণয় কাহিনীটি আমাদের কিন্তু স্কুল কলেজে পাঠ্য। মহুয়া আমাদের পাঠ্য, মলুয়া আমাদের, চন্দ্রাবতী কিন্তু আমাদের একটা পাঠ্যই শুধু নয়, মধ্যযুগের প্রথম মহিলা কবি হিসাবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। এবং দ্বিজ বংশীদাসের মনসামঙ্গল এবং মঙ্গল কাব্যগুলো আমাদের অনার্স লেভেলেও পাঠ্য। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই লোকসাহিত্যটি রয়েছে এক। আর দ্বিতীয় হচ্ছে এটার যে রিফরমেশন, যেটাকে বলে পুনর্গঠন, সেই পুনর্গঠন আকারে আমাদের জসিমউদ্দিন থেকে শুরু করে আমাদের অন্যান্য যে পল্লী সাহিত্যিকরা ছিল, তারা কিন্তু এগুলোকে আবার নানান আঙ্গিকে এগুলো উপস্থাপনা করেছে। আমাদের যদি উপন্যাসের দিকে তাকাই, সেই উপন্যাসগুলোর যে প্রেম প্রণয় যা দেখতেছি, সেগুলো কিন্তু আসলে লোকসাহিত্য থেকেই মানে কি বলে আমদানি করা। কারণ লোকসাহিত্য আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, দৈব নির্ভরতার ঝেড়ে মানবিক প্রেমকে প্রথম তারা স্বীকৃতি দিয়েছে। এর আগে মানবিক প্রেমটা ছিল না। ফলে এই মানবিক প্রেমটা যখন আমরা মহুয়ার মধ্যে পেয়েছি, মলুয়ার মধ্যে পেয়েছি, দেওয়ানা মদিনার মধ্যে পেয়েছি, চন্দ্রাবতীর মধ্যে পেয়েছি, এই বিরহগুলোই আমরা যদি ভালো করে বলি তাহলে আমাদের দেবদাসের মধ্যেও আছে, অর্থাৎ হুমায়ুন আহমদের মধ্যেও আছে সর্বশেষ। অর্থাৎ আমাদের কোনো না কোনোভাবে একটা নতুন সংস্করণের আদলে আমাদের এই ফিকশনে, আমাদের কথা সাহিত্যে এই লোকসাহিত্যগুলো ঢুকে যাচ্ছে এবং তরুণ প্রজন্ম সেইখান থেকে রস নিচ্ছে। আগের মতো করে আমাদের পূর্ববর্তী সমাজ যেভাবে নিত, রসটা নিত, বাউল গানের মধ্যে নিত, একতারা দুতারার মাধ্যমে নিত, সেইভাবে না নিয়ে তারা হয়তো অন্যভাবে। স্বপন ধর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এই মুহূর্তে আমরা চলে যাব আশিক বয়াতি আপনার কাছে। আমরা চমৎকার একটি লোকসঙ্গীত শুনতে শুনতে হয়তোবা এই আয়োজন থেকে আমরা বিদায় নেব। আপনাকে অনুরোধ জানাচ্ছি একটা চমৎকার লোকসঙ্গীত আমাদেরকে শোনার জন্য। বিশেষ করে আমি সে বৃহত্তম ময়মনসিংহ নিয়ে একটি গান শুনেন সবার দর্জনা, ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনেন সবার দর্জনা, ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনেন সবার দর্জনা। আছে গফর গাঁয়ের বুড়ি বাগুন বেগুন বাড়ির চিরা, মুখটা কাছার মুন্ডা বাইসা বাংলাদেশের সারা, সবই নান্দাইলেতে গাধু গান ঈশ্বরগঞ্জের জারি, নান্দাইলেতে গাধু গান ঈশ্বরগঞ্জের জারি, সোহাগীতে কিচ্ছা বড়া ছিল দেশের বাড়ি, আমি কেল্লা তাজপুরীর মাজার বিবি সখিনার, কেল্লা তাজপুরীর মাজার বিবি সখিনার, পুরুষ বেশে যুদ্ধ কইরা মরণ চিন্তার, আমি কিছু কথা করি আশিক বয়াতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব আপনাদের সাথে। ডিবিসি নিউজের পর্দায় চোখ রাখুন, সঙ্গেই থাকুন।